গল্পের প্রথম সিজন আপলোড করা হলো। আশা করছি আপনাদের ভালো লাগবে। হাতে সময় নিয়ে সম্পূর্ণ গল্পটি শুনে যাবেন। যাওয়ার আগে গল্পের বাকি অংশ দেখতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিয়েন। শরীর দেখানোর যদি এতই ইচ্ছে থাকে তাহলে তো নষ্ট বলিতেই যেতে পারেন। বেকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কেন? পিছন থেকে এমনই কিছু কথা চিৎকার করে বলল প্রকাশ একটি মেয়েকে। মেয়েটি দাঁড়িয়ে পড়তেই তার সামনে গিয়ে বলা শুরু করলো। এই আপনাদের মতো কিছু নারীদের জন্য না পুরো নারীর সমাজ কলঙ্কিত হয়। পুরুষদের লালসা জাগাতে এতই ইচ্ছুক আপনি, তাহলে ওড়নাটা পড়েছেন কেন? না পড়লেই পারতেন, আপনার কাজে সুবিধা হতো। আসলে মেয়েটির ওড়না বুক থেকে অনেকটাই সরে গিয়েছিল, তাই প্রকাশ সেটা দেখতে পেয়ে এই কথাগুলো বলল। প্রকাশের কথা শুনে মেয়েটি কিছু বলল না, নিজের ওড়নাটা ঠিক করে নিয়ে চারিপাশে তাকিয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। প্রকাশ পাঁচিলে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। সেই সময় মেয়েটি প্রকাশের পাশ দিয়ে ঢং ঢং করে হেঁটে যায়। আর প্রকাশ কথাগুলো বলে। প্রকাশ হলো একজন বড়লোক ঘরের ছেলে। ওর বাবা একজন ব্যবসায়ী, কিন্তু নিজের বাবাকে বা বাবার বিজনেসকে প্রকাশ পাত্তা দেয় না। শহরের সবাই প্রকাশকে তার নিজের পরিচয়ে চেনে। বেশ নামকরা মাফিয়া প্রকাশ। কিন্তু তা শুধু গরিবদের ভালোর জন্য, তাদের সমস্যা মেটানোর জন্য। প্রকাশ বসেছিল একটা চায়ের দোকানে, বসে বসে গেম খেলছিল। তখনই ওর চোখ গেল সেই দিনের মেয়েটির ওপর। মেয়েটি আবারও আগের দিনের মতো হেঁটে যাচ্ছে মাঝ রাস্তা দিয়ে। পেছনে যে একটা গাড়ি দ্রুত বেগে ওর দিকে এগিয়ে আসছে তার খেয়াল নেই। প্রকাশ সঙ্গে সঙ্গে ছুটল। মেয়েটিকে গাড়িটা ধাক্কা মারবে তার আগের মুহূর্তে হাত ধরে এক টানে মেয়েকে সরিয়ে নিল সাইডে। আরে বাবা, মরার এত শখ থাকলে নিজের বাড়িতে গিয়ে মরুন না। রাস্তায় নেমে মরার কি আছে? লোক দেখিয়ে মরার নাটক করে কি লাভ হবে আপনার? যত সব ডিসকাস্টিং পিপল। প্রকাশ কথাগুলো বলেই পেছন ফিরে গেল আর নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। হঠাৎই পেছন থেকে আওয়াজ শুনলো আর নিজের পিঠে কারোর হাতের ছোঁয়া পেল। পেছন ফিরে তাকাতেই ওই মেয়েটিকে দেখতে পেল। কিছু বলতে যাবে তার আগেই মেয়েটি হাতে একটা কাগজ ধরিয়ে জোর পায়ে হেঁটে চলে গেল। কাগজটা খুলে দেখলো। ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। বাবা, আজকাল মুখে নয়, মেয়েরা লিখে ধন্যবাদ জানাচ্ছে। স্ট্রেঞ্জ। প্রকাশ মেয়েটির দিকে তাকাতেই দেখতে পেল মেয়েটির চোখ দিয়ে অঝরে জল পড়ছে। কিছু না বলে এদিক ওদিক তাকিয়ে মেয়েটি দৌড়ে চলে গেল। এভাবে কাগজে ধন্যবাদ জানানোর মানে কি? কারণ মেয়েটি কথা বলতে পারে না। প্রকাশ পেছন ফিরে তাকালো আর চায়ের দোকানের কাকা ওর দিকে এগিয়ে এসে বলতে শুরু করলো। যে মেয়েটিকে তুমি এতগুলো কথা শোনালে সেই মেয়েটি কথা বলতে পারে না। মেয়েটি বোবা। ওর বাবা মা শখ করে ওর নাম রেখেছিল ইশারা, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো। আর সত্যি এই বাপ মা মরা মেয়েটাকে ইশারায় কথা বলতে হয়। ওর বাবা মার অ্যাক্সিডেন্টে ও নিজের চোখে দেখেছে। শেষ মুহূর্তে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। যেহেতু জন্মগত বোবা নয় তাই ও কানে শুনতে পায়, কিন্তু কানে শুনতে পেলে ওর কষ্ট হবে, কথা বলতে চাইবে। তাই ডাক্তার বলেছে ওর কানে তুলো গুঁজে রাখতে। সেটাই করা হয়েছে, কিন্তু খুব জোরে কথা বললে ও শুনতে পায়, কিংবা জোরে গান চালালেও ও শুনতে পায়। ঠিকঠাক শুনতে না পেলেও তোমার মুখের অঙ্গভঙ্গিতে বুঝতে পেরেছে তুমি ওকে ভালো কথা বলনি, তাই তো কাঁদতে কাঁদতে চলে গেল। ঠিক হলো না এটা? এই বলে চায়ের দোকানের কাকা ভেতরে চলে গেলেন আর প্রকাশ ওখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল আর বলল, ইশারা বোবা? উম, উম, উম। চুপ, একদম চুপ। একটাও শব্দ করবি না আর। যদি করিস তাহলে আমার চেয়ে খারাপ আর কেউই হবে না। করে আমার মাথাটা খারাপ করে দিল। ইশারা করে চুপ করে গেল প্রকাশের ধমক শুনে। প্রকাশও কিছুটা নিজেকে শান্ত করে ইশারা বেডে যেখানে বসে আছে সেখানে ইশারার কাছে গিয়ে বলল, আই এম সরি ইশারা, আসলে আমি ভাবিনি এমন কিছু করে বসবো তোমার সাথে। কিন্তু কি করব বলো, এটা না করলে তো তোমাকে আমি সারা জীবনের মতো হারিয়ে ফেলতাম, যেটা মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি আপনাকে ভালোবাসি না। তাতে আমার কিছু যায় আসে না। আমার ভালোবাসাই এনাফ আমাদের সম্পর্কে। ইশারা কিছু বুঝতে পারল না। এবার তাই প্রকাশের মুখের দিকে চেয়ে রইল আর প্রকাশ সেটা দেখে মুস্কি হেসে একটা পেপার নিয়ে এলো ইশারার কাছে আর বলল, সই করো এখানে।
আঙ্গুল দিয়ে সই করার জায়গায় দেখিয়ে ইশারা ভালো করে কাগজটা খুলতেই দেখতে পেল রেজিস্ট্রি পেপার। এর মানে প্রকাশ বিয়ে করতে বলছে ওকে। ও তৎক্ষণাৎ বেড থেকে উঠে দাঁড়ায় আর ইশারায় বলে, না, আমি আপনাকে বিয়ে করব না। বিয়ে তো তোমাকে করতেই হবে ইশারা, তাও সেটা আমাকে। কি কমতি আছে আমার মধ্যে যে তুমি আমাকে বিয়ে করতে চাও না? আমাকে এতটাই অপছন্দ তোমার যে তুমি ওই মাঝবয়সী লোকটাকে বিয়ে করতে যাচ্ছিলে? লিসেন কেয়ারফুলি ইশারা, তুমি যদি আমাকে বিয়েটা না করো তাহলে তোমার পুরো পরিবারকে আমি শেষ করে দেব। ইশারার কাছে গিয়ে ওর বাহু ধরে ইশারার ধপ করে বেডে বসে পড়ল। ইশারা কথা বলতে পারে না, ইশারা করেই মানুষকে কথা বোঝায়, কিন্তু অনেকে তো তা বোঝে না, তাই একটা খাতা পেন রাখে সবসময় নিজের কাছে, যাতে ওটাতে লিখে বোঝাতে পারে। ইশারার জন্মগত বোবা নয়। ইশারার যখন বয়স 14, তখন বাবা মায়ের অ্যাক্সিডেন্টের খবর শুনে শেষ একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তারপর ডাক্তার বলে শকের কারণে এমনটা হয়েছে, মেনে নিতে পারেনি ব্যাপারটা। ইশারা কথা বলতে না পারলেও কানে সব শুনতে পায়, কিন্তু খুব বেশি জোরের সাউন্ড ওর কানের পক্ষে ক্ষতিকারক, ডাক্তার বলেছেন। তাই ইশারা কানে তুলো গুজে রাখে আর সবার কথা মোটামুটি শুনতেও পায়। আজ প্রকাশের সব কথা ইশারা শুনতে পেয়েছে। ইশারা কি করবে বুঝতে পারছে না। এখন যদি ইশারা বিয়ে না করে প্রকাশকে, তাহলে হয়তো প্রকাশ সত্যি ওর পরিবারকে মেরে ফেলবে। পরিবার বলতে শুধু ইশারার মামা মামি আর ওর নিজের ভাই। ইশারার ভাইয়ের বয়স 12 বছর, এখন ইশারার বয়স 20, অনার্স শেষ বর্ষে পড়ছে। ইশারার মামি এমনিতেই পড়তে দিতে চায় না, ঘরের সব কাজকর্ম বাদ দিয়ে কলেজে যেতে দেয় না, আর সেই কারণেই বিয়ে দিচ্ছিল। আসল কারণটা অবশ্য তা নয়, এর একটা অন্য কারণ আছে। সাইন করো ইশারা। ইশারার সামনে কাগজটা রেখে ইশারা করুণ চোখে প্রকাশের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে পেনটা দিয়ে সাইন করে দিল। প্রকাশ জানতো ইশারাকে পরিবারের ভয় দেখালেই ইশারা রাজি হবে। ইশারার মামা মামি যতই খারাপ হোক, ইশারা ওদের খুব ভালোবাসে, সেটা প্রকাশ ছাড়া ভালো কেউ জানে না। প্রকাশ কাগজটা নিয়ে নিল আর পাশের টেবিলে রেখে ইশারার দিকে ঝুঁকতে লাগলো। বেডের উপর ভর করে ইশারা নড়াচড়া করছে না, একইভাবে বসে আছে। কি বা করবে এখন? এখন তো প্রকাশের পুরো অধিকার আছে ইশারার উপর। প্রকাশ ইশারার কানের কাছে নিজের ঠোঁট নিয়ে গেল আর বলল, ভীষণ ভালোবাসি তোমাকে ইশারা। আমি জানি তুমি আমায় পছন্দ করো না, কিন্তু তুমি আমায় যতটা খারাপ ভাবো আমি কিন্তু ততটাও খারাপ নয়। তুমি কথা বলতে পারো না, এতে আমার কিছু যায় আসে না। ইশারা তো করতে পারো। ইশারায় ভালোবাসার প্রকাশ হবে আমাদের সম্পর্কে। প্রকাশ কথাগুলো বলেই উঠে চলে গেল পেপারটা নিয়ে, আর দরজাটা লক করে দিয়ে ইশারা দরজার সামনে গিয়ে দরজা ধাক্কাতে লাগলো। আর প্রকাশ তা পাত্তা না দিয়ে ঘরে চলে গেল। কিছুক্ষণ আগে ইশারা বিয়ের সাজে বসে রয়েছে নিজের ঘরে, কিন্তু চোখ দিয়ে সমানে জল গড়িয়ে পড়ছে, যার ফলে কাজলটা লেপটে গেছে। বেশি ভারী মেকআপ করেনি ইশারা, সামান্য কয়েকটা হালকা গয়না পরেছে, তাও সেগুলো সোনা নয়, ইমিটেশনের। ইশারা কোণের বেশে বসে রয়েছে, ঠিক সে সময় ওর মামা আর মামি ওর ঘরে প্রবেশ করলো। কি রে মা, তুই এভাবে চোখের জল ফেলছিস কেন? ইশারার কথায় হাত দিয়ে ইশারা করুণ চোখে মামির দিকে তাকালো, আর মামা বলল, কষ্ট পাস না মা, বিয়েতে সব মেয়েরই একবার না একবার হয়। এই বিয়েতে কেন খুশি হবে আমার দিদিয়া? একটা বুড়ো লোকের সাথে কেন বিয়ে দিচ্ছ তোমরা আমার দিদিয়াকে? বিয়ে না করলে তো চিকিৎসা করাবে কে? হ্যাঁ, জানিস কত খরচ হবে তোর অপারেশন করাতে? হিসটা যদি গিরিশবাবুকে বিয়ে করে, তাহলে গিরিশবাবু বলেছে সব খরচ উনি দেবে, তাই ইশরা বিয়ে করবে। দরকার নেই অপারেশনের। ভাই, তুই কষ্ট পাস না, আমি ঠিক আছি। কিন্তু হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছে। ইশারাকে নিয়ে গিয়ে বিয়ের আসরে বসিয়ে দিল ওর মামি। ইশারার পাশেই বসে রয়েছে ওর বর, যার বয়স কিনা প্রায় 50। একবার বউ মরে গেছে, এমনকি মেয়েও আছে একটা, আর ইশারার বয়স এখন সবে 20। ইশারা চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে আছে। ওদের রেজিস্ট্রি হবে, কোনো আচার আচরণ হবে না। উকিল এসে পড়েছেন অনেক আগেই, আর বরের সইও নেওয়া হয়ে গেছে। বাকি এখন ইশারার সাইন। ইশারা যেই না পেন হাতে নিয়ে সই করতে যাবে, তখনই বিকট এক শব্দ হলো। সবাই তো ভয় পেয়ে গেছে। ইশারা এবং বাকি সবাই তাকাতেই দেখলো প্রকাশ হাতে একটা পিস্তল নিয়ে বাতাসে গুলি করে চোখ লাল আর চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। ইশারার মামা মামি প্রায় ভয় পেয়ে গেছেন প্রকাশের এমন রূপ দেখে। এলাকার সবাই জানে প্রকাশের রাগ কতটা ভয়ঙ্কর, তবুও সাহস করে ইশারার মামা বলল, এসব কি হচ্ছে?
এই বিয়েবাড়ির অনুষ্ঠানে তুমি গুন্ডাগিরি কেন করছো? প্রকাশ কোনো কথা না বলে ইশারার কাছে চলে গেল। আর প্রকাশ এগোতেই ইশারার মামা মামি পিছিয়ে গেল, কারণ প্রকাশের হাতে পিস্তল আছে। প্রকাশ গিয়ে ইশারার হাত ধরে ইশারাকে টেনে তুলল আর লোকটাকে বলল, আর কোনোদিন যদি এলাকায় আপনাকে দেখেছি বা আপনার ছায়া আমার চোখে পড়েছে, তাহলে আপনি বেঁচে বাড়ি ফিরবেন না। এই বলেই ইশারাকে সবার সামনে কোলে তুলে নিল প্রকাশ। আর ইশারা তো ফ্যাল করে তাকিয়ে রয়েছে প্রকাশের দিকে। এদিকে ইশারার ভাই ঈশান্ত খুব আনন্দ করছে প্রকাশকে দেখে। প্রকাশকে কেউ বাধা দিতে এলেই প্রকাশের সব লোকেরা সামনে চলে এলো, আর কেউ কিছু বলতে পারলো না। প্রকাশ ইশারাকে গাড়িতে বসিয়ে সিধে নিজের ফার্ম হাউসে চলে এলো। এখন প্রকাশ সিগারেটে টান দিচ্ছে আর বাতাসে ধোঁয়া ছাড়ছে। প্রকাশের চোখের কোণে জল জমেছে। ইশারা, আমি জানি প্রথমে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু বিশ্বাস করো, তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই একটা ভালো লাগা কাজ করেছে, আর পরে তা ভালোবাসায় পরিণত হয়েছে। আমি তোমাকে ভীষণ ভালোবাসি ইশারা, আমি যে বড্ড ভালোবাসার কাঙ্গাল। প্রকাশের চোখ থেকে টপ করে জল পড়ল। প্রকাশ সেটা মুছে সিগারেটটা ফেলে ইশারার ঘরের দিকে ইশারার জন্য খাবার নিয়ে হাঁটা ধরল। প্রকাশ রুমের দরজা খুলতেই দেখলো ইশারা মেঝেতে হাঁটু ভাঁজ করে বসে কাঁদছে। প্রকাশকে দেখে ইশারা মেঝে থেকে উঠে দাঁড়ালো। প্রকাশ রুমের ভেতরে খাবারটা রাখলো সেন্টার টেবিলে আর ইশারাকে বলল, ইশারা, খাবারটা খেয়ে নাও। ইশারা কোনো কথা না বলে প্রকাশকে ধাক্কা দিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। প্রকাশ রুমে ঢুকে দরজাটা লক করতে ভুলে গিয়েছিল, আর সেই ফাঁকেই ইশারা এমনটা করলো। ইশারা, পস্তাতে হবে তোমাকে এর জন্য। তুমি কি ভাবছো এভাবে পালিয়ে বাঁচতে পারবে তুমি আমার থেকে? না, কখনো না। তুমি শুধু আমার, তোমাকে নিজের তো আমি করেই ছাড়বো। এই বলে প্রকাশ দ্রুত পায়ে নিচে নেমে গেল আর ড্রয়িং রুমে গিয়ে দেখলো কেউ নেই। প্রকাশের চোখ গেল সদর দরজার দিকে। সেদিকে তাকিয়ে প্রকাশ অবাক হয়ে যায়, কারণ সদর দরজা যেমন ভাবে ভেতর দিয়ে বন্ধ করে রেখেছিল ঠিক তেমনই আছে। তাহলে ইশারা কোথায় গেল? ইশারা যদি বাইরে না যায় তাহলে গেল কোথায়? ঘরে লুকিয়ে আছে নাকি? ইস! প্রকাশ যেই ডাকতে যাবে, কোথা থেকে যেন ইশারা এসে ওকে পেছন থেকে ডাকলো। প্রকাশ পেছন ফিরে ইশারাকে দেখেই ইশারাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, ইশারা, কোথায় গিয়েছিলে তুমি এইভাবে? তোমার কিছু দরকার হলে আমায় বলতে, এভাবে কেন এলে তুমি? জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আ আ, প্রকাশকে নিজের কাছ থেকে ছাড়িয়ে ওর হাতে একটা কাগজ দিয়ে পড়তে বলল। এটা কি ইশারা? উম, উম। প্রকাশ লেখাটা পড়ে ইশারার দিকে তাকাতেই দেখলো ইশারা হাত জোর করে ওর দিকে তাকিয়ে রয়েছে আর কাঁদছে। সেটা দেখেই প্রকাশ জোরে চিৎকার করে একটা গার্ডকে ডাকলো। গার্ড? প্রকাশের চিৎকারে ইশারা কেঁপে উঠল আর কানে হাত দিল, যা দেখে প্রকাশ শান্ত হয়ে ইশারার হাত ধরলো। আর গার্ড আসতেই তাকে আস্তে করে বলল, গাড়ি বার করো এক্ষুনি, আমি আর তোমার ম্যাডাম বেরোবো। ওকে স্যার। ইশারা প্রকাশের দিকে অবাক চোখে তাকিয়ে রয়েছে। সেই দেখে প্রকাশ ইশারার কাছে এসে ইশারার চোখের জল মুছিয়ে ইশারাকে কোলে তুলে নিল আর বাইরের দিকে হাঁটা ধরল। ইশারাকে গাড়িতে বসিয়ে প্রকাশ নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করে বেরিয়ে গেল। উদ্দেশ্য হলো নার্সিংহোম। নার্সিংহোমের সামনে প্রকাশ গাড়ি থামাতেই ইশারা বেরিয়ে গেল আর ছুটে নার্সিংহোমের ভেতরে ঢুকে গেল। আর প্রকাশ গাড়িটা পার্ক করতে গেল। ইশারা একেবারে ওটির সামনে চলে গেল, গিয়ে দেখলো ওর মামা মামি মুখ কালো করে দাঁড়িয়ে রয়েছে। এবার ইশারার ভয় লাগছে কিভাবে যাবে ওর মামা মামির সামনে। গতকাল যা হলো তারপর আমি কি মুখ নিয়ে যাব মামা মামির কাছে? এখন যদি না যাই তাহলেও তো হবে না। কি করব আমি? আচ্ছা, টাকাটা নিশ্চয়ই জোগাড় হয়নি। এবার কি করে আমার ভাইয়ের অপারেশন হবে? না, ভাইকে নিশ্চয়ই ডক্টর বাবু কেবিনে রেখেছে। অন্তত ভাইয়ের সাথে দেখা করতে আমায় যেতে হবে। ইশারা মামা মামির দিকে আসতেই ওর মামা মামি তেড়ে এলো ওর দিকে। কে রে মুখ পুরি, কোথা থেকে মুখ কালো করে এলি? হ্যাঁ, কই ছিলি সারা রাত? নিজের মুখ কালো তো করলি, তার সাথে আমাদের মুখেও চুনকালি মাখালি। আমার ভাইয়ের অপারেশন কি হবে না মামি? ইস, শখ কত! তুই কি মনে করিস তুই আমাদের মুখে চুনকালি দিবি আর আমরা তোর ভাইয়ের চিকিৎসা করাবো? মরুক তোর ভাই। ওরে বাবা, ভুল কাজ করে আবার চোপা করা হচ্ছে। এই বলেই মামি ইশারাকে চর মারতে নিল, কিন্তু মারতে পারলো না, কারণ ওর মামির হাত প্রকাশ ধরে ফেলেছে।
মামি প্রকাশের দিকে তাকাতেই এক প্রকার ভয় পেয়ে গেল, কারণ প্রকাশের চোখ লাল হয়ে রয়েছে। আর মামির হাতটা প্রকাশ এত শক্ত করে ধরেছে যে ওর মামি হাতটা ছাড়াতে চেয়েও ছাড়াতে পারছে না। প্রকাশ চোখ মুখ গরম করে মামির হাতটা ঝাড়া মেরে ছেড়ে দিল আর বলল, ইশারার গায়ে হাত তোলার কোনো অধিকার আপনাদের নেই। মানে কি বলতে চাইছো তুমি? এটাই যে ইশারার ওপর শুধু আমার অধিকার, আমার সম্পত্তি ইশারা। সে ইজ মাই লিগ্যাল ওয়াইফ। তার মানে তোমরা বিয়ে করেছো? হ্যাঁ, কিছুক্ষণ আগে আমরা বিয়ে করেছি। দরকার পড়লে রেজিস্ট্রির পেপার আপনাদের দেখিয়ে দেব। আর এবার থেকে ইশারার গায়ে হাত তোলার কথা স্বপ্নেও ভাববেন না। আপনাদের জন্য সেটা মোটেও ভালো হবে না। শার্টের হাতা ফোল্ড করতে করতে ইশারার মামা মামি এবার একটু ভয় পেয়ে গেল। ওদের ধারণা আছে প্রকাশের ক্ষমতার রাগ সম্পর্কে। প্রকাশ কোনো ভুল কাজকে কোনোদিনও প্রশ্রয় দেয় না, তাই ইশারার মামা মামি আর কিছু বলল না। এদিকে ইশারা এতক্ষণ অবাক হয়ে প্রকাশের কথাগুলো শুনছিল। এবার বলুন ঈশান কোথায়? ওই তো ওটির পাশে কেবিনে আছে। ইশারা কথাটা শুনেই দৌড়ে ওই ক্যাবিনে চলে গেল আর পেছন পেছন প্রকাশও গেল। ইশারা ক্যাবিনে ঢুকতেই দেখলো ঈশান শুয়ে রয়েছে আর ওর মুখে অক্সিজেন মাস্ক লাগানো। ইশারা গিয়ে ঈশানের মাথায় হাত রাখতেই ঈশান চোখ খুলে ইশারার দিকে তাকিয়ে উঠে বসলো মাস্ক খুলে। আরে আরে, কি করছো? মাস্ক খুলছো কেন? মাস্ক কেন খুলছিস ভাই? ওহো, আমি ঠিক আছি এখন। আমি তোমাদের সাথে কথা বলবো এখন। সেই কখন থেকে ওয়েট করছি তোমাদের, আর তোমরা কি না কত দেরি করলে। আরই তোমাদের সাথে। আরই তো আমি করবো তোমার সাথে। কেন কেন? কেন নয়? কেন নয়? তোমার দিদি আর বিয়ের খবরটা জানাতে পারলে, আর তোমার অপারেশনের কথাটা জানাতে পারলে না। সরি ভাইয়া। মানে? আরে মামা মামি যখন তোর বিয়ে বুড়ো দাদুটার সাথে ঠিক করলো দুপুরবেলায়, তখন আমি বাড়ি থেকে বেরিয়ে যাই আর প্রকাশ ভাইয়াকে খুঁজতে থাকি, কিন্তু পাই না। তাই বিকেলবেলা আবার বেরিয়েছিলাম, তখন প্রকাশ ভাইয়াকে চায়ের দোকানে পাই আর সব বলে। তখন ভাইয়া আমায় বাড়ি ফিরতে বলে আর আমি বাড়ি ফিরে আসি আর তোর ঘরে যাই। তারপর তো প্রকাশ ভাইয়া একটা হিরোর মতন এন্ট্রি হয়। ঈশানের হাসি দেখে প্রকাশও ফিক করে হেসে দিল আর ইশারাও। কিন্তু তোমাদেরকে কে খবর দিল যে আমি এখানে? তোমার দিদি আমাকে কাগজে লিখে জানায় যে আগামীকাল তোমার অপারেশন, আর এই অপারেশনের সব টাকা ওই লোকটা দেবে যাকে তোমার দিদিয়া বিয়ে করছিল। বিয়ের শর্ত এমনই ছিল যে ইশারা বিয়ে করলে তোমার অপারেশন হবে, কিন্তু বিয়েটা যখন হয়নি তাহলে অপারেশনের কি হবে? তোমার মামা মামি তো আর অপারেশন করাবে না। এটা পরেই আমি তোমার দিদিকে নিয়ে আগে তোমাদের বাড়িতে যাই। সেখানে দারোয়ান জানালো যে তুমি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছো। বাড়িতে লোকজন থাকায় তারা তোমায় এই নার্সিং হোমে ভর্তি করে, আর সেই ঠিকানা নিয়ে আমরাও চলে আসি। দারোয়ান দাদা বলছিল তোমার অপারেশন নাকি আজকেও হতে পারে, তাই তো ওটির সামনে এসেছিলাম আমরা। ও, কিন্তু আমার তো আর অপারেশন হবে না, দিদি আর তো বিয়ে করেনি। বিয়ে করিনি তো কি হয়েছে? আমি তো আছি, আমি করব তোমার অপারেশন, বুঝলে? তাই জানো ভাইয়া, মামা মামি দিদিয়াকে ভীষণ কষ্ট দেয়। আমার দিদিয়াকে পড়াশোনা করতে দেবে না বলে কলেজে সবসময় বাড়ির কাজ করায়, আর বিকালে পড়তে বসলে এটা ওটা কাজ দেয়, রান্না করায়, ভুল করলে গরম খুঁটি দিয়ে ছেঁকা দেয়। আর ওই যে গয়নাগুলো পড়ে আছে, এগুলো সব নকল গয়না। আমার মায়ের সোনার গয়নাগুলো কেড়ে নিয়েছে দিদিয়ার থেকে। তুমি দিদিয়াকে কোনো কষ্ট দিও না প্লিজ। প্রকাশ ঈশানকে বুকে জড়িয়ে নিল আর ছলছল চোখে ইশারার দিকে তাকালো। দেখলো ইশারার ঠোঁট কামড়ে ধরে নিজের কান্না আটকানোর চেষ্টা করছে। প্রকাশ বাম হাত দিয়ে হ্যাঁচকা টান মেরে ইশারাকেও বুকে টেনে নিল আর জড়িয়ে ধরে মাথায় চুমু দিয়ে বলল, আজ থেকে তোমার দিদি আর কোনো কষ্ট হবে না, আর না হবে তোমার। প্রকাশ বাইরে বেরিয়ে এসে ডাক্তারের সাথে কথা বলে নিল অপারেশনের ব্যাপারে। আর ইশারা গিয়ে বসার জায়গায় বসে পড়ল আর ইশারার পাশে গিয়ে ওর মামি বসলো। ইশারাকে কিছু কথা বলল, সেটা প্রকাশের চোখে পড়তেই প্রকাশ ইশারার কাছে এগিয়ে গেল। ইশারার মামি প্রকাশকে এগিয়ে আসতে দেখেই উঠে গেল। প্রকাশ কিছু বলতে যাবে তার আগেই ইশারার মামি হনহন করে হেঁটে বেরিয়ে গেলেন আর প্রকাশ ইশারার পাশে বসে পড়ল। ইশারার তাতে কোনো হেলদোল নেই, ও এক মনে নিচের দিকে তাকিয়ে আছে। প্রকাশ ইশারাকে ওভাবে দেখে ওর হাতের উপর হাত রেখে বলল, গত রাত থেকে তুমি না চেঞ্জ করেছো আর না কিছু খেয়েছো, চলো কিছু খেয়ে নেবে। না, আমি খাবো না। কেন খাবে না? ইশারা ওর ভাইয়ের ক্যাবিনের দিকে তাকাতেই প্রকাশ বুঝতে পারল। আগামীকাল অপারেশন হবে,
আর আজকে ওকে অ্যাডমিট থাকতে হবে। আমি কথা বলে নিয়েছি ডক্টরের সাথে। এখন চলো, ঈশান ঘুমাচ্ছে। ইশারাকে নিয়ে উঠে গেল প্রকাশ, আর ইশারাও চলে গেল প্রকাশের সাথে। প্রকাশ বাড়িতে এসে ইশারাকে রুমে পাঠিয়ে দিল আর নিজের গার্ডদের সাথে কিছু কথা বলতে লাগলো। এদিকে ইশারা তো রুমে গিয়ে ঠায় বসে আছে আর ভাবছে, আমি কি করে ড্রেস চেঞ্জ করব? আমার তো এখানে কোনো জামা কাপড়ই নেই। ওনাকে কি একবার বলবো নাকি? না থাক। প্রকাশ ঘরে এসে দেখলো ইশারা ড্রেস চেঞ্জ করেনি, বসে বসে কিছু একটা ভাবছে। প্রকাশ ইশারার সামনে দাঁড়াতেই ইশারা ঘাবড়ে গিয়ে উঠে দাঁড়ালো। ড্রেস চেঞ্জ করতে বলেছিলাম? ইশারা কাচুমাচু করছে। আমি কিছু বলছি? ইশারা হ্যাঁ বোধক মাথা নাড়ল। করনি কেন? ইশারা আবারও চুপ করে রয়েছে। প্রকাশ কিছু একটা ভেবে আলমারির কাছে গেল আর আলমারি থেকে একটা প্যাকেট নিয়ে এসে ইশারার হাতে দিয়ে বলল, ওখানে তোমার যা যা জিনিস লাগবে সব আছে। আমি আমার মেয়েটকে দিয়ে অনেক আগে আনিয়ে রেখেছি। আর যদি তোমার কোনো হেল্প লাগে তাহলে আমাদের মেড সীমাকে ডেকে নিও। ইশারা প্রকাশের হাত থেকে প্যাকেটটা নিয়ে ওয়াশরুমে চলে গেল চুপচাপ। প্রকাশের কিছু একটা খটকা লাগলেও কিছু বলল না, চলে গেল ফ্রেশ হতে। ইশারা প্রায় 1 ঘন্টা যাবৎ শাওয়ার নিচ্ছে আর এদিকে প্রকাশ ইশারার জন্য অপেক্ষা করছে। যেই না প্রকাশ ডাকতে যাবে ইশারাকে, তখনই ইশারা বেরিয়ে এলো হাতে একটা টাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে। প্রকাশ ইশারাকে দেখে পুরো হা হয়ে রয়েছে। এখন ইশারার মুখে সামান্য মেকআপটাও নেই। ইশারাকে দেখে প্রকাশের সেদিনের কথা মনে পড়ে যাচ্ছে, যেদিন প্রথম ইশারাকে দেখেছিল প্রকাশ। এখন আরো বেশি স্নিগ্ধ লাগছে ইশারাকে। এদিকে ইশারা বেরিয়েই প্রকাশকে দেখতে পায়। প্রকাশ সোফায় বসে রয়েছে, সামনের টেবিলে খাবার সাজিয়ে। প্রকাশের এমন চাউনি দেখে ইশারা কিছুটা লজ্জা পায় আর প্রকাশ একভাবেই চেয়ে রয়েছে। প্রকাশ উঠে গিয়ে ইশারার হাত ধরে সোফায় বসালো আর প্লেটে রাখা খাবার হাতে নিয়ে ইশারার মুখের সামনে ধরলো। ইশারা প্রকাশের মুখের দিকে তাকাতেই প্রকাশ চোখ দিয়ে ইশারা করলো যেন প্রকাশের হাত থেকে গ্লাসটা মুখে নেয়। ইশারাও চুপচাপ বাধ্য মেয়ের মতোই খাবারটা খেয়ে নেয়। প্রকাশ যখন আবার ইশারাকে খাওয়াতে যায় তখন দেখে ইশারা আবারও আগের মতন মাথা নিচু করে চোখের জল ফেলছে। প্রকাশ সঙ্গে সঙ্গে ইশারাকে জিজ্ঞেস করে হাতের প্লেটটা রেখে, কি হয়েছে ইশারা? খাবারটা ভালো লাগেনি? ঝাল লাগছে তোমার? কাঁদছো কেন তুমি? ওহ, আমি খাইয়ে দিচ্ছি বলে ভালো লাগছে না? আচ্ছা, আমি তোমায় জোর করে খাওয়াবো না, তুমি খেয়ে নাও তাহলে। আমি তোমাকে জোর করতে চাই না। বিয়েটা হয়তো জোর করেই করেছি, কিন্তু ভালোবাসার জন্য কখনো জোর করব না। এই বলে প্রকাশ উঠে যেতে নিলেই ইশারা প্রকাশের হাত টেনে ধরে। প্রকাশ ইশারার দিকে তাকাতেই ইশারা বিছানায় থাকা খাতা পেনের দিকে ইশারা করে। প্রকাশ সেটা এনে দিয়ে ইশারার সামনে বসে আর ইশারা প্রকাশকে কাগজে লিখে দেয়, আমি কখনো এত ভালো খাবার খাইনি, আর না কেউ আমায় কোনোদিন খাইয়ে দিয়েছে। মামি রবিবার বাদে রোজ সকালে আর রাতে 2টো রুটি দিত আর বাসি তরকারি দিত। দুপুরে ডাল ভাত ছাড়া কিছুই দিত না, শুধু রবিবার মাছ দিত। আবার অনেক সময় কলেজে গেলে ঘরের কাজ বাকি থাকলে খেতে দিত না। প্রথমবার এত ভালো খাবার খেলাম হয়তো, তার জন্য ধন্যবাদ। আপনি আমায় খাইয়ে দিলে আমি কিছু মনে করব না। দেবেন আমাকে খাইয়ে? প্রকাশের চোখ জলে টলমল করছে। ইশারার কথা শুনে প্রকাশ ভাবছে, মানুষ এতটা নিষ্ঠুর কি করে হতে পারে? প্রকাশ সঙ্গে সঙ্গে ইশারাকে আবার খাইয়ে দিতে লাগলো। এরই মাঝে ইশারা আবার কিছু একটা লিখে প্রকাশের সামনে ধরলো। আচ্ছা, আপনি আমায় আর আমার ভাইকে এত সাহায্য কেন করছেন? আমি তো আপনার কেউ হই না, তাই না? তুমি কবে বুঝবে বলো তো? আমি তোমাকে ভালোবাসি। এখনো বিশ্বাস হয় না আমায়? আমি কথা বলতে পারি না। অতি সামান্য একটা মেয়ে নিজের বাড়িতেই কাজ করে খাই, আর কাজ না করলে খাই না। দেখতেও তো আহামরি সুন্দর নই, সেই তুলনায় আপনি কত সুন্দর, কত বড় লোক। আপনি আমায় কেন ভালোবাসতে যাবেন বলুন তো? শুধু শুধু আপনি যেটা ভালোবাসা ভাবছেন সেটা হয়তো কিছুদিনের মোহ মাত্র। কয়েকদিন যেতে না যেতেই আমি আপনার বিরক্তির কারণ হয়ে উঠব। আমার এই অক্ষমতা আপনার বিরক্তির কারণ হয়ে উঠবে, সেটা স্বাভাবিক। প্রকাশ ইশারার এই লেখাটা দেখে মারাত্মক রেগে গেল। খাতাটা পাশে রেখে ইশারাকে বাম হাত দিয়ে টেনে নিজের কাছে নিয়ে এলো আর ইশারার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আকস্মিক এমন ঘটনায় ইশারা পুরো জমে গেছে। আজ পর্যন্ত ইশারা কোনো ছেলের ধারে কাছেও ঘেঁষেনি, বরাবরই একটু লাজুক ইশারা। আর আজ প্রকাশ ওকে এভাবে কাছে টেনে কিস করছে। ইশারা ছাড়ানোর চেষ্টা করতে লাগলেই প্রকাশ ইশারার ঘাড় পেছন দিক দিয়ে আরো শক্ত করে ধরে।
ইশারা পেরে ওঠে না প্রকাশের সাথে। এদিকে প্রকাশ রাগের কারণে এমনটা করে ফেললো, কিন্তু কিছুতেই প্রকাশের রাগ যাচ্ছে না। কি করে পারলো ইশারা এভাবে ওর ভালোবাসাকে অপমান করতে? কিছুক্ষণ পর প্রকাশ ইশারাকে ছাড়তেই দেখতে পেল ইশারার চোখে জল। প্রকাশ ইশারাকে নিজের কাছে রেখেই বলল, তুমি ভাবতেও পারবে না আমি তোমাকে কতটা ভালোবাসি। না জেনে তুমি কিভাবে আমার ভালোবাসাকে এতটা অপমান করলে। ভালো না বাসো আমায়, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ভালোবাসাকে অপমান করো না। আর কোনোদিন যদি নিজেকে অক্ষম বলেছে তো আমার থেকে খারাপ আর কেউই হবে না। তুমি যেমন, আমি তোমাকে সেভাবেই ভালোবেসেছি, ভালোবাসি, আর আজীবন বাসবো। তুমি আমার জীবনে থাকলেই আমি বড়লোক হতে পারবো। তুমি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। বলেই ইশারাকে ছেড়ে উঠে গেল প্রকাশ আর হাত ধুয়ে ব্যালকনিতে চলে গেল। এদিকে ইশারা বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কিন্তু অদ্ভুতভাবে ইশারার কাছে প্রকাশের এই ছোঁয়া কোনো মোহ মনে হচ্ছে না, খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে। ইশারা মনে মনে ভাবছে, তাহলে কি সত্যিই প্রকাশ ওকে ভালোবাসে? এসব ভাবতে ভাবতেই ইশারা কাশতে লাগলো। ব্যালকনির দিকে তাকিয়ে দেখলো ধোঁয়া দেখা যাচ্ছে। ইশারা সেদিকে এগিয়ে গেল আর দেখলো ইতিমধ্যে প্রকাশ 2-3টে সিগারেট শেষ করে ফেলেছে, আর হাতে একটা রয়েছে, সেটাও শেষের পথে। ইশারা বুঝতে পারলো প্রকাশ রেগে রয়েছে, আর ইশারার কথায় হয়তো কষ্টও পেয়েছে, তাই এমন করছে। ইশারা গিয়ে প্রকাশের হাত থেকে সিগারেটটা টান দিয়ে ফেলে দিল, আর প্রকাশ ইশারার দিকে তাকাতেই ইশারা কিছুটা ভয় পেয়ে গেল, কারণ প্রকাশের চোখটা ভয়ঙ্কর লাল হয়ে গেছে। প্রকাশ নিজের রাগ কন্ট্রোল করে নিজের হাত মুষ্টিবদ্ধ করে ইশারাকে বলল, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমাকে একা থাকতে দাও। আপনি খাবেন না? না, খিদে মিটে গেছে আমার। তুমি যাও, আমার চিন্তা তোমায় করতে হবে না। ইশারা প্রকাশের কাঁধে হাত রাখতেই প্রকাশ ইশারার দিকে তাকালো, আর ইশারা আবারও ইশারা করে বলল, খেয়ে নিন না প্লিজ। বললাম তো খাবো না আমি, যাও তুমি। ইশারা কিছুটা ফুপিয়ে উঠল আর ওখানেই দাঁড়িয়ে রইল। প্রকাশ আর কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। ইশারা চোখ মুছে চলে যেতে নিলেই হুট করে ইশারার হাত প্রকাশ পেছন থেকে হ্যাঁচকা টান মেরে নিজের দিকে ফিরিয়ে ইশারাকে জড়িয়ে ধরল, আর ইশারার কাঁধে মুখ গুজে রইল। ইশারা নিজের কাঁধটা ভেজা অনুভব করলো, তাই আলতো করে প্রকাশের পিঠে হাত দিতেই প্রকাশ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি ইশারা, ভীষণ ভালোবাসি। আমাকে ভালোবাসার কেউ নেই জানো। আমার সব থেকেও আমি নিঃস্ব, কিচ্ছু নেই আমার, কেউ নেই আমার, কেউ আমাকে ভালোবাসে না, কেউ ভালোবাসে না আমায়। ইশারা শুধু শুনছে প্রকাশের কথা। প্রকাশের কথা শুনে বোঝা যাচ্ছে প্রকাশের ভেতরে একটা চাপা কষ্ট আছে, যেটা কোনো সময় কারোর চোখে পড়ে না। ইশারা আস্তে করে প্রকাশকে সোজা করে দাঁড় করিয়ে প্রকাশের চোখের জল মুছিয়ে প্রকাশের হাত ধরে ঘরে নিয়ে গেল, আর সোফায় বসিয়ে নিজের হাতে খাওয়াতে শুরু করলো। প্রকাশও বাধা দেয়নি, কারণ আজ প্রকাশও অনেকদিন পর কারো হাতে খাচ্ছে, নিজের ভালোবাসার হাতে খাচ্ছে। খাওয়ার পর ইশারা বিছানায় বসতেই প্রকাশ গিয়ে ইশারার কোলে শুয়ে পড়ল আর বলল, আমার আজ তোমাকে অনেক কিছু বলার আছে ইশারা। আজকে আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে, আমি একটু শান্তি চাই। ইশারা প্রকাশের চুলে বিলি কাটতে শুরু করলো, আর প্রকাশ মুচকি হাসলো আর বলতে শুরু করলো, জানো, আমি আমার মাকে ভীষণ ভালোবাসি। ছোটবেলায় আমি সব সময় মায়ের আগে পিছে ঘুরঘুর করতাম, মাকে ঠিক করে কাজও করতে দিতাম না। সব সময় মাকে বিরক্ত করাই ছিল আমার একমাত্র কাজ। কিন্তু হঠাৎ সব পাল্টে গেল, আমার মা আমায় ছেড়ে চলে গেল, তাও সারা জীবনের মতো না ফেরার দেশে। খুব রাগ হয়েছিল বাবার উপর। সেদিন কেন আমার মাকে ফিরিয়ে দিল না আমায়? কি দোষ ছিল আমার মায়ের? কথা বলতাম না বাবার সাথে, ভাবতাম বাবা ইচ্ছে করে মাকে দূরে সরিয়ে দিয়েছে আমার থেকে, কারণ আমি বাবাকে আদর করতাম না, কাছেও যেতাম না। তাই পরে যখন বড় হলাম তখন বুঝলাম যে আমার মায়ের ক্যান্সার ছিল, লাস্ট স্টেজে বাঁচানো সম্ভব ছিল না। তখন আর কিছু বলতাম না বাবাকে। আমার বয়স তখন 6, তখন মা চলে যায়। আর যখন জানতে পারলাম মা কেন চলে গেছে, তখন আমার বয়স 12। মাকে হারিয়েছিলাম, তাই বাবাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছিলাম, কিন্তু সেটাও আমার ভাগ্যে ছিল না। যাই হোক, বাকিটা পরে এক সময় বলবো। প্রকাশ থেমে গেল। এতটুকু বলে ইশারা প্রকাশের চুলে বিলি কাটতে কাটতে মন দিয়ে কথাগুলো শুনছিল। বিছানায় হেলান দিয়ে
হঠাৎ করে থেমে যাওয়ায় উঠে বসলো। দেখলো প্রকাশ নিজের চোখের জলটা মুছে নিল, আবারও বলতে শুরু করলো। আমার জীবন তো এভাবেই চলছিল, তারপর তুমি এলে আমার জীবনে। যেই দিন তোমায় বাজে কথা বলেছিলাম রাস্তায়, সেই দিন তোমায় প্রথম দেখেছিলাম আমি। কিন্তু তোমার দিকে কিছু বখাটে ছেলে বাজে নজরে তাকিয়েছিল, তাই আমার সহ্য হয়নি আর এতটা রিয়েক্ট করেছিলাম। আর তারপরে দ্বিতীয়বার দেখেছিলাম মেইন রোডে। আমি না দেখলে সেদিন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত তোমার। সেদিনও তোমাকে অনেক বকেছিলাম। আর তারপরেই চায়ের দোকানের কাকা আমাকে তোমার কথা বলে। ব্যাস, তারপর আর কি, আমি বাড়ি ফিরে যাই, কিন্তু আমার রাতের ঘুম উড়ে যায়। চোখ বুঝলেই শুধু তোমার মুখটাই চোখে ভাসছিল। ইশারা বোবা। কথাটা শোনার পর প্রকাশ ইশারার যাওয়ার পথে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তারপর চলে যায় কোনো কথা না বলে। বাড়ি ফিরে শাওয়ার নিয়ে নেয় আর চুপ করে শুয়ে পড়ে। সময়টা ছিল বিকেল 4টে আর প্রকাশ খালি এপাশ ওপাশ করছে শুয়ে শুয়ে। শেষমেশ উঠে বসলো আর বিরক্তির স্বরে বলে উঠল, উফ, কেন বারবার ওই মেয়েটার মুখ চোখের সামনে ভাসছে? কেন? কি এমন আছে ওই মেয়েটার মধ্যে যা নিমিষে আমার শান্তি কেড়ে নিল? দেখ, চোখ বুঝলেই শুধু ওর ওই কান্না ভরা মুখটা ভেসে উঠছে। আই থিঙ্ক না জেনে ওর সাথে মিসবিহেভ করেছি বলে এমন হচ্ছে। এই বলে প্রকাশ গ্লাসে রাখা জল খেয়ে নিল ঢক ঢক করে আর একটা লম্বা নিঃশ্বাস নিল আর সিগারেট হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেল। পরের দিন প্রকাশ কলেজের সামনে দাঁড়িয়ে আছে। ইশারার কলেজের সামনে সব মেয়েরা হাঁ করে প্রকাশকে দেখছে, সেদিকে প্রকাশের কোনো খেয়াল নেই। ও নিজের মনে ফোন ঘাটছে আর মাঝে মাঝে মাথা তুলে কলেজ গেটের সামনে তাকাচ্ছে। প্রকাশ আজকে একটা লাইট ফিটিং কালো জিন্স আর সাথে ধূসর রঙের শার্ট পরেছে। শার্টের একটা প্রান্ত গুজে রেখেছে আর একটা প্রান্ত ছাড়া, আর হাতাগুলো কনুই অবধি গোটানো। চোখে অ্যাভিগেটর সানগ্লাস, চুলগুলো ব্রাশ করে রেখেছে। চুলগুলো লম্বা আর সিল্কি হওয়ায় কয়েকটা চুল কপালে পড়ে রয়েছে। ডান হাতে ব্ল্যাক ব্যান্ডেড ওয়াচ আর বাম হাতে কালো মোটা ব্যান্ড আর পায়ে হোয়াইট লোফার। এটাই প্রকাশের স্টাইল। ও সবসময় এভাবেই ড্রেস আপ করে। প্রকাশ প্রায় অনেকক্ষণ ধরে ইশারার জন্য ওয়েট করছে, বাট ইশারার কোনো দেখাই নেই। বাধ্য হয়ে প্রকাশ একটা মেয়েকে ডাকলো আর জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, ইয়েস। আই এম প্রকাশ, প্রকাশ বোস। ইয়া, আপনাকে কে না চেনে? আই এম রূপসা দাস। অ্যাকচুয়ালি আই নিড আ ফেভার। তুমি কি বলতে পারবে ইশারা আজ কলেজে এসেছে কিনা? ইশারা? ইয়া, ইউ নো হার? আমার খুব ভালো ফ্রেন্ড হয় ও। দ্যাটস গ্রেট। ও কি আজ কলেজে আসেনি? ও তো মাসে 5-6 দিন কলেজে আসে। আজ আসেনি, আগের দিন এসেছিল বলে। কেন? ওর মামি ওকে কলেজে আসতে দেয় না, আমার থেকেই সব নোটস নেয়। আপনি কি জানেন ও কথা বলতে পারে না? হ্যাঁ, আসলে আমি আগে জানতাম না। আরেকদিন ইশারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর একটা গাড়ি ওর দিকে এগিয়ে আসছিল। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারত, বাট আমি বাঁচিয়েছি ওকে। তারপর একটু মিসবিহেভ করে ফেলে, তাই চায়ের দোকানের কাকা আমায় বলে ইশারা কথা বলতে পারে না, বাট ও তো কানে শুনতে পায়। তাহলে কেন ওভাবে হেঁটে যাচ্ছিল? ও সব সময় অন্যমনস্ক হয়ে থাকে, তাই হয়তো বুঝতে পারেননি। ইশারার মামি ওকে কাজ করানোর জন্য চাপ দিচ্ছে, তাই কাজ খোঁজার বাহানায় কলেজে আসে আর মেইন ক্লাসগুলো করে কাজ খুঁজতে বেরিয়ে যায়। কথা বলতে পারে না দেখে বেচারি কোনো কাজও পাচ্ছে না। ওর একটা ভাই আছে, খুব মিশুক, কিন্তু বেচারা হার্টে একটা ফুটো ধরা পড়েছে। তাই ইশারাকে ডক্টর বলেছে অপারেশন করাতে হবে, যার জন্য টাকার প্রয়োজন। এই জন্য ওর মামি ওকে কাজ খুঁজতে বলেছে। ওরা নাকি 1 পয়সাও দেবে না। ইশারা কোনো কাজ পাচ্ছে না দেখে বাধ্য হয়ে বলেছে লোকের বাড়ি কাজ করবে। এখন হয়তো সেটাই করছে। ওর মামি ওর সাথে খুব খারাপ ব্যবহার করে। একদিন তো মাঝরাতে বাড়ি থেকে বার করে দিয়েছিল শীতের মধ্যে। ওভাবেই বসেছিল দরজার সামনে। পরের দিন জ্বর আসলেও ওর মামি সারা ঘরের কাজ করিয়েছে। ওই শরীর খারাপ নিয়ে রান্না করেছে, রান্নায় ভুল হওয়ায় গরম জলে হাত পুড়িয়ে দিয়েছে, খেতে পর্যন্ত দেয়নি মেয়েটাকে। এইসব খবর আমি ওর ভাইয়ের কাছ থেকে পাই। অনেকবার বলেছি, ইশারা তুই চলে আয় আমার বাড়ি,
আমি আর তুই একসাথে থাকবো, এ ব্যাপার কয়দিন? কোন দিন না তোর মামি তোকে মেরে ফেলবে। না, ইশারার কিছু হবে না। তুমি আমাকে ওর বাড়ির অ্যাড্রেস দিতে পারবে? কিন্তু প্লিজ অ্যাড্রেসটা দাও। রূপসার থেকে অ্যাড্রেস নিয়ে প্রকাশ ওখানে থেকে বেরিয়ে সোজা ইশারার বাড়ি চলে যায়। আর বাড়ির দরজার সামনে যেতেই চিল্লামিল্লির আওয়াজ শোনে, আর ভেতরে যেতেই ওর পায়ের সামনে ইশারা হুমড়ি খেয়ে পড়ে। প্রকাশ একবার ইশারার দিকে তাকায়, আরেকবার পেছনে দাঁড়িয়ে থাকা এক মহিলার দিকে, যার হাতে খুন্তি। প্রকাশ বুঝতে পারে এটা ইশারার মামি, আর মামির পেছনেই দাঁড়িয়ে কাঁদছে একটা বাচ্চা ছেলে। এটা যে ইশারার ভাই তার রূপসার কথা মনে করতেই প্রকাশ বুঝতে পারল। প্রকাশ ইশারাকে মেঝে থেকে তুলে দাঁড় করাতেই ইশারা প্রকাশের দিকে তাকালো। ইশারা একটু ভয় পেয়ে গেল প্রকাশকে দেখে, আর প্রকাশ আবারও ইশারার সেই মায়াবী মুখের দিকে তাকিয়ে আছে। এর মাঝেই পেছন থেকে ইশারার মামি বলে উঠল, আরে বাবা প্রকাশ, তুমি এখানে? প্রকাশ ইশারাকে ভেতরে নিয়ে এনে সাইডে দাঁড় করাতেই ইশারার ভাই ঈশান ছুটে এলো ইশারার কাছে। আর প্রকাশ ঈশানের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, আপনি আমায় চেনেন? তোমাকে না চিনলে চলে? এই এলাকার কত গরিব মানুষের হয়ে লড়েছো তুমি, কত গুন্ডা বদমাইশদের শাস্তি দিয়েছো, মেয়েদেরকে সেভ করেছো। বসো বসো। তা আপনার হাতে খুন্তি কেন? এটা রান্নাঘর বলে তো মনে হচ্ছে না আমার। না না, এটা কেন রান্নাঘর হতে যাবে? এই মেয়েটাকে শিক্ষা দিতে এসেছিলাম। খুন্তি দিয়েও শিক্ষা দেওয়া যায়? ওয়াও! আর বলো না বাবা, এই যে এই মেয়েটা আমাদের বাড়িতেই থাকে, আমাদের বাড়িতেই খায়, আবার আমাদের বাড়ির নামে নিন্দা করে। এমন বেইমান আমার মেয়েটা ওকে কত ভালোবাসে, কত কথা শোনে ওর। আর ও আমার মেয়েটাকে সব সময় অপমান করে। কাজের লোক হিসাবে নয়, নিজের মেয়ের মতো মনে করি, আর ও এই ব্যবহার করে। তাই আজকে আর রাগটাকে ধরে রাখতে পারিনি বাবা। ও, কাজের লোকের মেয়ে? মিথ্যা কথা বলছেন উনি। এটা আমাদের বাড়ি, আর ওরা আমাদের দিদিয়াকে কে। চুপ, বড্ড বড় বড় কথা হয়েছে। আদর দিয়ে বাদর তৈরি করেছি। ওর কথায় কিছু মনে করো না বাবা। সবাই বুঝলাম, কিন্তু যে কথা বলতে পারে না সে নিন্দে কি করে করবে? ইশারা অবাক হয়ে তাকালো প্রকাশের দিকে। ইশারা ভাবছে, উনি জানেন আমি কথা বলতে পারি না, তারপরেও অমন ব্যবহার করেছেন আমার সাথে কিছুদিন আগে। করবে নাই বা কেন? ওনার মতো বড়লোক মানুষ আমার মতো মেয়ের সাথে কি বা ভালো ব্যবহার করবে? হ্যাঁ মানে না। মা, আমি একটু বের হচ্ছি বুঝ। আরে ওই তো নেহা, আমার মেয়ে। ভালোই হলো দেখা হয়ে গেল। হে প্রকাশ। নেহা, তুই এখানে? আরে আমার বাড়িতে আমি থাকবো না? ও, এটা তোর বাড়ি? বাট আমি তো জানি এটা ওই মেয়েটা। মানে ইশারার থেকে উদ্দেশ্য করেই বললাম। আই মিন ইশারার বাড়ি। আই এম রং? হ্যাঁ হ্যাঁ, মানে এটা ওর বাবার বাড়ি, কিন্তু ওর বাবা মা মরে যাওয়ার পর আমরাই থাকি। কিছুক্ষণ আগেই তো বললেন এটা আপনাদের বাড়ি। কথাটা কেমন দুরকম হয়ে গেল না? হুম। আব আরে তুই বাদ দে তো এইসব। এতদিন পর দেখা হলো, আমাদের চল একটু আড্ডা দিই। তুই তো জানিস আমি ছিলাম না এখানে, আমেরিকায় ছিলাম। হ্যাঁ, সেটাও আমাদের টাকায়। ঈশান চুপ কর তুই। হাই, সত্যি কখনো চেপে থাকে না। বাই দ্য ওয়ে, অন্যদিন কথা হবে। এই আড্ডাটা আমি অত পছন্দ করি না, সেটা তো তুই জানিসই। সো আজ একটু কাজ আছে আমার। বাই। প্রকাশ সানগ্লাসটা পরে নিল আর বাঁকা হেসে ইশারার দিকে এগিয়ে গেল। প্রকাশকে এগোতে দেখে ইশারার চোখ নামিয়ে নিল, আর প্রকাশ ওর সামনে দাঁড়িয়ে সবাইকে অবাক করে দিয়ে বলল, চলো আমার সাথে। আমার দিদিয়াকে কোথাও নিয়ে যাবে তোমরা? প্রকাশ হাঁটু গেড়ে বসলো ঈশানের সামনে, আর ঈশানের হাত দুটো ধরে বলল, কলেজে? তুমি তো কলেজে পড়ো না, না হলে তোমায়ও নিয়ে যেতাম। কলেজে পড়ি না তো কি হয়েছে, স্কুলে তো পড়ি। আরে তাই তো, তাহলে স্কুলে যাওনি কেন? মামি যেতে দেয়নি। স্কুলে গেলে টিফিন দিতে হয় বলে যেতে দেয় না, বইও কিনে দেয় না ঠিক করে। আমার খুব খিদে পেয়েছে, তাই খাবার চেয়েছিলাম। ঈশানের কথার মাঝে ইশারা কিছু বলতে গেলে প্রকাশ রেগে তাকায়, আর ইশারা চুপ করে যায়। এই দেখে নেহা আর মামিও কিছু বলার সাহস পায় না।
দিদিয়া আমাকে খাবার দেওয়ার কথা বলতেই মামি রেখে গিয়ে গরম কুন্তির ছেঁকা দিয়ে দেয় আর দিদিয়াকে মেরে বার করে দিচ্ছিল কাজ করার জন্য। টাকা না দিলে খেতে দিবে না বলেছে। প্রকাশ ঈশানের চোখের জল মুছিয়ে নেহার মায়ের উদ্দেশ্যে বলল, শাস্তি পেতে হবে একদিন না একদিন, আপনাদের তৈরি থাকবেন। প্রকাশ বাম হাতে ঈশানের হাত ধরলো আর ডান হাতে ইশারার হাত ধরে বেরিয়ে গেল ও বাড়ি থেকে। কিছু দূর এসে নিজের বাইকে বসালো প্রকাশ আর ঈশানকে ধরে নিজের সামনে বসালো বাইকের। ইশারার দিকে তাকাতেই দেখলো ইশারা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। তাকিয়ে থেকে লাভ নেই, তাড়াতাড়ি বসো, দেরি হয়ে যাচ্ছে আমার। আমি যাব না আপনার সাথে। কেন যাব আমি? কে আপনি? আমি তো আপনাকে চিনিও না। ঈশান ইশারার কথাটা বলে দিল প্রকাশকে আর প্রকাশ বলল, আমাকে নিচে নিয়ে যাবে। এখন চলো ঈশানের সাথে, আমারও খুব খিদে পেয়েছে। সকাল থেকে তোমার কলেজের সামনে তোমার অপেক্ষায় না খেয়ে দাঁড়িয়েছিলাম, আর তোমার দেখা পাওয়া যাচ্ছিলই না। সো চলো। দিদিয়া চল না, আমি কোনোদিন বাইক চড়িনি আর তুইও তো চড়িসনি, চল না। তোমার দিদি এতদিন যেমন বাইক চড়েনি, তেমন এখন আমার বাইক ছাড়া অন্য কারো বাইকে চড়বেও না। ইশারা আর ঈশান দুজনেই প্রকাশের কথার মানে না বুঝে ওর দিকে অবাক হয়ে তাকিয়ে রইল আর প্রকাশ বলল, এবার তো বসুন ম্যাডাম। ইশারা আর কিছু না বলে বসে পড়লো বাইকে, কিন্তু প্রকাশকে ধরলো না। সেই দেখে প্রকাশ বলল, আমি টিকটকের ভিডিও করছি না এখানে, যে তুমি ধরে বসবে না। আমি কিছু দূর গিয়ে একটা ব্রেক মারবো আর তুমি আমাকে ধরে বসবে। ব্রেক মারলে ছিটকে রাস্তায় করবে, যা চেহারা তাতে এর চেয়ে বেশি আর কিছু হবে না। সো চুপচাপ ধরে বসো। খুবই সাট্টা। আমি কি বলেছি নাকি? টিকটক ভিডিও হচ্ছে এখানে, যত সব। প্রকাশকে ধরে বসলো ইশারা আর প্রকাশ একগাল হেসে বাইক নিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেল। সেখানে গিয়ে চাউমিন অর্ডার করে দিল। সেই শুনে তো ঈশান নাচানাচি করছে আর প্রকাশ ঈশানের হাসি দেখছে আর মজা করছে ওর সাথে। ইতিমধ্যে প্রকাশ আর ঈশানের ভালো বন্ধুত্ব হয়ে গেছে, কিন্তু ইশারা প্রকাশের সাথে কথা বলছে না। প্রকাশ ঈশানকে বসিয়ে রেখে ইশারার কাছে এলো। ইশারা বাইরে দাঁড়িয়েছিল তাই ইশারার কাছে এসে ইশারার হাত ধরতেই ইশারা হাত ছড়িয়ে নিল আর মুখটা কাদো কাদো করে ফেললো। এই দেখে প্রকাশ প্রথমে অবাক হলেও পরে দেখলো ইশারার হাতটা পুড়ে গেছে। প্রকাশ বলল, সরি, আমি জানতাম না তুমি কথা বলতে পারো না। আগের দিন তুমি যখন চলে গেলে তখন চায়ের দোকানদারে কাকা আমায় তোমার কথা বলে। আই এম সরি, আমার ওভাবে বিহেভ করা উচিত হয়নি তোমার সাথে। লোকটা তো সরি বলতেই এসছে, আর আমি কি না কি ভাবছি। তা আমায় কি ক্ষমা করা যাবে? ইশারা হ্যাঁ বোধক মাথা নাড়ালো আর প্রকাশ বলল, চলো কিছু খেয়ে নেবে, তারপর তোমাকে কলেজে ছেড়ে দিয়ে আসবো। ইশারাকে রেস্টুরেন্টে বসিয়ে দিয়ে প্রকাশ ওদের বলে কোথাও একটা বেরিয়ে গেল আর বলে গেল আসছে। ইশারা চামচ দিয়ে খাচ্ছিল তাই অসুবিধা হয়নি, কিন্তু জায়গাটা ভীষণ জ্বলছে, তবুও কিছু বলছে না ইশারা। হঠাৎ করে কোথা থেকে প্রকাশ এসে ইশারার পাশে বসে পড়ল আর ওর হাতটা নিজের কাছে নিয়ে এলো আর ঔষধ লাগাতে শুরু করলো। তারপর ব্যান্ডেজ করে দিল। ইশারা একটু অবাক হয়ে গেল ব্যাপারটায়। সবাই প্রায় ওদের দিকে তাকিয়ে আছে, কিন্তু প্রকাশের সেদিকে কোনো খেয়াল নেই। ও নিজের কাজ করে চলেছে। প্রকাশ ইশারার হাত ছেড়ে দিয়ে নিজের ভাগের খাবারটা খেতে শুরু করলো। এমন ভাবে খাচ্ছে যেন কোনো কিছুই যায় আসে না, এরকম অ্যাটিটিউড নিয়ে। খাবার খেতে খেতেই প্রকাশ বলল, প্রথমবার এই প্রকাশ বসের সাথে কোনো মেয়েকে দেখেছে লোকজন, তাই এভাবে তাকিয়ে রয়েছে। তাই লজ্জা না পেয়ে খাও। আর এভাবে আমার দিকে তাকিয়ে থাকার কিছু হয়নি। আই নো আই অ্যাম লুকিং সো হ্যান্ডসাম। ইশারা এবার ভীষণ লজ্জা পেল প্রকাশের কথায় আর চুপচাপ মাথা নিচু করে খেতে শুরু করলো আর মনে মনে প্রকাশের গুষ্টি উদ্ধার করতে লাগলো। খাওয়া শেষে প্রকাশ ঈশান আর ইশারাকে নিয়ে ইশারার কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। কলেজে পৌঁছাতেই সবাই ইশারা আর প্রকাশের দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। সেই দেখে ইশারা লজ্জা পাচ্ছে, কিন্তু প্রকাশ মজা পাচ্ছে। আর ওদের দেখে রূপসা এগিয়ে এলো। ইশারা, এখন আসার সময় হলো। আসো তো। না, আমি না নিয়ে গেলে। বাই দ্য ওয়ে, তুমি আজ একটু ম্যানেজ করে নিও, আর বইগুলো নেক্সট ডে থেকে ওই বই নিয়ে আসবে। আর থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো আমার আপনাকে দেওয়া উচিত। ইটস ওকে আই মিন রূপসা। রূপসা আর ইশারা চলে যেতেই ঈশান প্রকাশকে বলল, ভাইয়া দিদি আর বই খাতা নেই। কি?
লুকিয়ে কলেজে গেছিল বলে সব খাতা বই পুড়িয়ে দিয়েছে। চলো আইসক্রিম খাবে। হ্যাঁ। প্রকাশ যে রেগে গেছে সেটা ঈশানকে বুঝতে দিল না, চুপচাপ ওখান থেকে চলে গেল। এদিকে ইশারা ক্লাস করে নিল, কিন্তু ভীষণ ভয় করছে ওর। বাড়ি কিভাবে ফিরবে, আর ফিরলে মামি কি অবস্থা করবে ওর। প্রকাশ গাড়ির বোনেটের ওপর শুয়ে আছে আর ওপর দিকে সিগারেটের ধোঁয়া ছাড়ছে চোখ বন্ধ করে। কিছু একটা মনে করতেই প্রকাশ মুচকি হাসলো, চোখ বন্ধ করে আর হুট করে উঠে বসলো। প্রকাশ এক পা ভাঁজ করে হাঁটুর উপর নিজের হাত ভর করে সিগারেটে টান দিল আর ধোঁয়াটা ছেড়ে বাঁকা হাসলো। বলল, ইউ আর ইন লাভ প্রকাশ? ইয়েস, ইউ আর ফল ইন লাভ। মাই গড, আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না। আমার মনে একজন বাসা বেঁধেছে। শুধু আমার মন না, আমার মস্তিষ্ক জুড়ে সে বিচরণ করছে। আমি আমার উত্তর পেয়ে গেছি। কেন আমি চোখ বুঝলেই তোমাকে দেখতে পাচ্ছি, কেন সারাক্ষণ শুধু তোমার কথা ভাবছি। কারণ আমি তোমায় ভালোবেসে ফেলেছি ইশারা। আজ পর্যন্ত আমি কোনো মেয়ের দিকে ঘুরেও তাকাইনি, সেখানে তোমাকে একবার দেখতেই আমার ভালো লেগে গেছে। যেখানে সব ছেলেরা মেয়েদের মিষ্টি করার প্রেমে পড়ে, সেখানে আমি তোমায় ইশারায় প্রেমে পড়েছি। আমার যে তোমাকে চাই ইশারা, সেটা যে কোনো মূল্যে, কারণ তুমি হবে আমার বেঁচে থাকার উদ্দেশ্য। তোমাকে আঁকড়ে ধরেই এই প্রকাশ বাঁচবে। প্রকাশ লাফ দিয়ে গাড়ি থেকে নামলো আর গাড়িতে গিয়ে বসে পড়লো। গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লো ইশারার কলেজের উদ্দেশ্যে। এতক্ষণ প্রকাশ একটা নির্জন জায়গায় গাড়ি বোনেটের উপর শুয়েছিল আর নিজের প্রশ্নের উত্তর খুঁজছিল, যা প্রকাশ পেয়ে গেছে। ইশারা রাস্তার সাইড দিয়ে হেঁটে বাড়ি ফিরছে, মনে একরাশ আতঙ্ক নিয়ে। না জানি মামি আর নেহা কি বলবে, কি শাস্তি দেবে। ইশারার হাতে কোনো বই খাতা ব্যাগ নেই, কারণ প্রকাশের সাথে বেরিয়ে আসার সময় কিছুই নিতে পারেনি। আর এখন তো এমনিতেও ওর কোনো বই নেই। বিকেল হয়ে এসেছে আর রাস্তায় কেউ নেই। আসলে রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা, খুব কম লোকজন চলাফেরা করে এখান দিয়ে। বেশিরভাগ সময় বখাটে ছেলেরা বসে আড্ডা দেয় রাস্তার ধারে বসে। ইশারা আনমনে হাঁটতে হাঁটতে এই রাস্তা দিয়ে চলে এসেছে, আর এখন ওর খেয়াল হয়েছে এটা কোন রাস্তা। এটা তো এই রাস্তাটা যেখানে পাড়ার বখাটে ছেলেরা বসে আড্ডা দেয়। এইখান দিয়ে আসাটা আমার ঠিক হলো না। অনেকটা তো চলে এসছি, এখন আবার ব্যাক করতে গেলে দেরি হয়ে যাবে। থাক, এখান দিয়েই চলে যাই। ইশারা এক দু কদম এগোতেই দেখলো ছেলেগুলো বসে আড্ডা দিচ্ছে, মদ খাচ্ছে, তাস খেলছে। ইশারা একটু ভয় পেয়ে গেল আর চুপচাপ পেছন ফিরে গেল। না, এখান দিয়ে যাওয়াটা ঠিক হবে না। আমি একা, যদি এরা কিছু করে বসে আমি বরং ফিরে যাই। এই বলে ইশারা চাই না পেছন দিকে কিছুটা এগিয়ে গেল, তখনই একটা ছেলে ডাকলো, কি বেবি, আমাদের দেখে উল্টো পথে চলে যাচ্ছ কেন? আমাদের কাছে এসো, ভয় পেও না। ইশারা এগিয়ে যেতে নিলেই একটা ছেলে এসে দৌড়ে ইশারার হাত ধরে আর ইশারাকে আটকে দেয়। অন্য ছেলেগুলো ইশারাকে গোল করে ঘিরে ফেললো। কি হলো বেবি, কথা বলছো না কেন? এভাবে কাঁদলে কেউ তোমায় বাঁচাতে পারবে না। ইশারা শুধু হাত ছাড়ানোর চেষ্টাই করছে। আমার মনে হয় কথা বলতে পারে না, তাই তো ব্যর্থ চেষ্টা করেছে হাতটা ছাড়ানোর। কি বেবি, তুমি কথা বলতে পারো না? ইশারা নাবোধক মাথা নাড়লো আর ছেলেটা ওর হাত ছাড়তেই ও ওদের কাছে হাত জোর করে ইশারায় ওকে ছেড়ে দিতে বলল। ওহো, তাহলে তো ভীষণ ভালো। চিৎকারও করতে পারবে না, মজাই মজা হবে আজকে। প্রথমে আমি মজা লুটি, তারপর না হয় তোরা দুজন নিস। এই বলে যেই না ইশারার ওড়নায় টান মারতে যাবে, তখনই ইশারার পেছন থেকে কেউ একজন ছেলেটাকে সজোরে লাথি মারলো আর ছেলেটা ছিটকে পড়লো। এই কে রে তুই? মাতাল অবস্থায় চোখ ছোট করে দেখার চেষ্টা করছে। তোদের জম। ছেলেটি আর কেউ নয়, প্রকাশ। ইশারাকে কলেজ থেকে আনতে যাবে বলে কলেজে গিয়ে দেখে ইশারা নেই, তাই ইশারা যেই রাস্তা দিয়ে ফেরে সেই রাস্তা দিয়ে যেতে লাগে। আর সেই সময় চায়ের দোকানের কাকাকে জিজ্ঞেস করে এদিক দিয়ে ইশারা গেছে নাকি। কাকা না বলায় প্রকাশ এই রাস্তাটা দিয়ে আসে, কারণ এই দুটো রাস্তা দিয়েই ইশারার বাড়ি যাওয়া যায়। ছেলেটা আর কিছু না বলে উল্টো দিকে দৌড় দিল। এই, ও আমাদের জিনিস, ছেড়ে দে ওকে। তুই কেবে? ওই যে বললাম তোদের জম। তোদের মধ্যে একজন আমাকে চিনতে পেরে উল্টো পথে দৌড় মেরেছে, কিন্তু তোরা সেটা পারবি না। বলেই দুটো ছেলেকে মারতে শুরু করলো প্রকাশ। ইশারা এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল, কারণ ওরা শুধু কথা বলছিল। এখন প্রকাশকে মারতে দেখে ইশারা ভয় পেয়ে গেল
আর প্রকাশের কাছে গিয়ে প্রকাশকে সরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু প্রকাশ থামার নামই করছে না। ইশারাকে হাত ঝাড়া মেরে সরিয়ে দিয়ে চিৎকার করে বলল, জানিস তোরা কার দিকে বাজে নজর দিয়েছিস? জানিস আমার জান হয় ও, তোর ওই চোখ আমি তুলে ফেলবো। আর এই হাত দিয়ে ওকে ছুঁয়েছিস তাই না? এই হাত আর থাকবে না তোর। ছেলেটির আর্তনাদ শুনে ইশারা ভীষণ ভয় পেয়ে গেল আর কানে হাত দিয়ে দিল। ইশারা ভালোভাবে তাকিয়ে দেখলো ছেলে দুটো নিস্তেজ হয়ে পড়ে আছে, আর ওদের নাক মুখ পুরো ফেটে গেছে আর রক্ত বের হচ্ছে। ইশারা ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে প্রকাশের দিকে তাকালো আর দেখলো প্রকাশের চোখ দুটো ভয়ঙ্কর লাল হয়ে রয়েছে। ভীষণ হিংস্র লাগছে প্রকাশকে। ইশারা 2 কদম পিছিয়ে গেল আর আস্তে আস্তে পিছতে পিছতে দৌড়ে চলে গেল বাড়ির দিকে। প্রকাশ ইশারার যাওয়ার পথে তাকিয়ে থেকে ছেলেগুলোর দিকে তাকালো আর একটা লাথি মেরে ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। ইশারা বাড়ি ফিরে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের ঘরে চলে গেল আর দরজা বন্ধ করে দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ারের ট্যাপ খুলে ইশারা ধপ করে বসে পড়লো আর কিছুক্ষণ আগের ঘটনা ভাবতে লাগলো। বরাবর ইশারা এসব মারপিট, গুন্ডাগিরি, গোলাগুলিতে ভয় পায়। রক্তটাকে ভীষণ ভয় পায় ইশারা। আর আজ সেই রক্তাক্ত মানুষকে দেখতে হলো। ঘৃণা আসছে এখন প্রকাশের প্রতি ইশারার। এদিকে প্রকাশ বাড়িতে এসে ঘরের প্রত্যেকটা জিনিস ভাঙচুর করছে আর চিৎকার করে বলছে, কেন আমি নিজের রাগের উপর কন্ট্রোল করতে পারি না? কেন? ওই ছেলেগুলো ইশারার যদি আজ কোনো ক্ষতি করে দিত তাহলে কি হতো? এটা কি ইশারার একবারও ভাবছে? আমি জানি ও আমাকে ভুল বুঝছে। এবার ইশারাও আমাকে ভুল বুঝে চলে যাবে। না! ড্রেসিং টেবিলের কাচের উপর ঘুষি মারল প্রকাশ আর কাজটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এদিকে প্রকাশের হাত থেকে রক্তও ঝরছে দরদর করে। সেদিকে প্রকাশের কোনো খেয়াল নেই। প্রকাশ বাম হাত দিয়ে নিজের ঘাড়ে হাত বোলাচ্ছে, মুখ ডলছে রাগ কমানোর জন্য। ইশারা, তোমাকে বুঝতে হবে তুমি শুধুই আমার। তোমাকে আমি ব্যতীত অন্য কেউ দেখবে না। তোমার উপর বাজে নজর বলো আর ভালো নজর বলো, সবই আমার পড়বে। তোমার উপর অধিকার শুধুমাত্র আমার, এই প্রকাশ বোসের। একটা ফুলদানি আঁচড়ে ভেঙে ফেললো আর ব্যালকনিতে চলে গেল। ওখানে বসে প্রকাশ মদের বোতলে চুমুক দিচ্ছে আর হাত থেকে এখনো রক্ত বের হচ্ছে। একসময় প্রকাশ সেন্সলেস হয়ে যায় ওখানে বসেই। ইশারা পরের দিন নিচে নেমে আসতেই দেখে মামি রান্নাঘরে কাজ করছে। সেখানে যেতেই ইশারার মামি ধমক মেরে বলে, আর এখানে আসতে হবে না ঢং করে। যা কলকাটি তুই নেড়েছিস না মেয়ে, বোবা হয়ে, তা আমি বা আমাদের মতো মেয়েরা পারবে না। কি করেছি আমি? ন্যাকা ষষ্ঠী, জানো না কিছু না? ওই প্রকাশের ছেলেরা এসে আমাদের হুমকি দিয়ে গেছে, জানো তোকে প্রতিদিন কলেজে পাঠায়, না হলে আমাদের জন্য ভালো হবে না। নে এবার কলেজে গিয়ে আমাকে উদ্ধার কর। ইশারা আর কিছু বলল না, কারণ গতরাতে প্রকাশের যে রূপ দেখেছে তারপরে ইশারার সাহস নেই ওর মুখের উপর কোনো কাজ করার। কিন্তু প্রকাশের সাথে দূরত্ব বজায় রাখবে ইশারা, এটা মনে মনে ঠিক করে নিয়েছে ইশারা। ইশারা কলেজে ঢুকবে ঠিক সে সময় দেখতে পেল দূরে পার্কিং লটে একটা সাদা বড় গাড়ির সাথে হেলান দিয়ে প্রকাশ এক দৃষ্টিতে ইশারার দিকে চেয়ে রয়েছে। প্রকাশের চাউনিতে বোঝা যাচ্ছে ও কতটা অনুতপ্ত। চোখগুলো লাল হয়ে রয়েছে, চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো হয়ে রয়েছে। একটা জিন্স আর নেভি ব্লু টি শার্ট পরা, ডান হাত পকেটে গোজা আর বাম হাতে সিগারেট। মাঝে মাঝেই তাতে টান দিচ্ছে আর ধোঁয়াটা নাক দিয়ে বের করছে। প্রকাশের এমন লুকেও ওর অ্যাটিটিউড ধরা পড়ছে। ইশারা তা এড়িয়ে গেল আর কলেজে ঢুকে পড়ল। প্রকাশ নিজের হাতের সিগারেটটা ফেলে দিল। ইশারা কলেজে ঢোকার সাথে সাথেই ইশারা ক্লাসে যায়নি, চুপ করে গাছের নিচে বসে আছে আর বাদবাকি সব কলেজ স্টুডেন্টরা ওর আশেপাশে বসে গল্প করছে। ইশারা ভাবনায় মগ্ন। সেই সময় ইশারার হাতে টান পড়ল। ইশারা উপরের দিকে তাকাতেই দেখলো প্রকাশ ওর দিকে চোয়াল শক্ত করে তাকিয়ে রয়েছে। ইশারা তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। আশেপাশে তাকিয়ে দেখলো সবাই ওদের দিকে তাকিয়ে বলাবলি করছে। ইশারা প্রকাশের হাত ছাড়ানোর চেষ্টা করলেই প্রকাশ এক টান মেরে ইশারাকে নিজের সাথে মিশিয়ে নেয় আর কোলে তুলে নেয়। পুরো কলেজ অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে রয়েছে। কারণটা হলো প্রকাশ। যে প্রকাশ কোনো মেয়ের দিকে ঘুরে তাকায় না, সেই প্রকাশ সবার সামনে একটা বোবা মেয়েকে কোলে তুলেছে। ইশারা অবাক হয়ে রয়েছে, ছোটাছুটির চেষ্টা করলেও প্রকাশ আরো শক্ত করে ইশারাকে ধরে আর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। তাতে ইশারা শান্ত হয়ে যায় আর চুপ করে এদিক ওদিক তাকাতে থাকে। আর প্রকাশ ইশারাকে কোলে করে নিয়ে বেরিয়ে কলেজ থেকে। প্রকাশ আর ইশারাকে কোলে করে নিয়ে এসে গাড়িতে বসায় আর জোর করে সিট বেল্ট লাগিয়ে দেয় আর নিজে ড্রাইভিং সিটে বসে ওখান থেকে বেরিয়ে যায়।
প্রকাশ ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করছে, যা দেখে ইশারার ভীষণ ভয় হচ্ছে। প্রকাশকে আবারও গত রাতের মতো ভয়ানক লাগছে। ইশারা ভাবছে প্রকাশ না ওই ছেলেটার মতো ওকেও মেরে ফেলে। কি আজব! এসব আবল তাবল ভাবতেই প্রকাশ জোরে গাড়ি ব্রেক করলো, আর ইশারা সামান্য ঝুঁকে পড়লো সামনের দিকে। প্রকাশ গাড়ি থেকে নেমে ইশারার দিকে গিয়ে ওর সিট বেল্ট খুলে টেনে ওকে গাড়ি থেকে নামালো, আর গাড়ির দরজাটা বিকট শব্দ করে বন্ধ করে দিল। সেখানে ইশারা আরেক দফা কেঁপে উঠল। প্রকাশ ইশারার থেকে পেছন ফিরে বাম হাত কোমরে দিয়ে আর ডান হাতের দু আঙ্গুল কপালে স্লাইড করতে লাগলো। এদিকে ইশারা দেখলো একটা নির্জন স্থানে ওরা রয়েছে। এতে ইশারার ভয় সপ্তম আকাশে পৌঁছে গেল। ইশারা এক পা দুপা করে পেছতে লাগলো। ঘুরে হাঁটতে লাগলেই প্রকাশ পেছন থেকে ইশারার হাত ধরে হ্যাচকা টান মেরে নিজের কাছে এনে ইশারার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। ইশারার দুহাত নিজের বাম হাতে চেপে ধরে রেখেছে প্রকাশ, আর ডান হাত দিয়ে ইশারার মাথা ধরে রেখেছে যাতে ইশারা মুভ না করতে পারে। প্রকাশ ডিপলি কিস করছে ইশারাকে। আস্তে আস্তে ইশারার ঠোঁট শুষে নিতে থাকলো প্রকাশ। প্রায় অনেকক্ষণ এভাবে থাকার পর ইশারাকে ছেড়ে দেয় প্রকাশ, আর দেখে ইশারার চোখ বুজে রয়েছে আর চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। সেই দেখে প্রকাশ ইশারার দুগালে হাত দিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলতে লাগলো, কাল রাতে যদি আমি না যেতাম তাহলে কি হতো একবারও ভাবতে পারছো? যদি ঠিক সময় না গিয়ে ওই ছেলেগুলোকে না মারতাম তাহলে আজ তোমার কত বড় ক্ষতি হয়ে যেত তুমি জানো না? জানার পরেও কেন ওভাবে ওখান থেকে চলে গেলে? শুধু হিংস্র রূপটাই দেখলে আমার, তোমার প্রতি ভালোবাসার দেখলে না? ভালোবাসার কথা বলতেই ইশারা চোখ খুলল আর ধাক্কা দিয়ে প্রকাশকে দূরে সরিয়ে দিল। প্রকাশ কিছুটা পিছিয়ে গেল। এমন হঠাৎ ধাক্কা দেওয়ায় প্রকাশ ইশারার দিকে মাথা তুলে তাকাতেই ইশারা বলল, এসব আপনি কি বলছেন? আপনি আমাকে ভালোবাসেন? একটা বোবা মেয়েকে ভালোবাসেন? হ্যাঁ ইশারা, আমি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। বাঁচতে চাই তোমাকে আঁকড়ে ধরে, নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে আমার পাশে চাই, সাথে চাই। আই রিয়েলি রিয়েলি লাভ ইউ ইশারা। ইশারা প্রকাশের এমন কথা শুনে স্তব্ধ হয়ে গেছে। কি বলবে ভেবে পাচ্ছে না। ইশারাকে এভাবে চুপ করে যেতে দেখে প্রকাশ ইশারার কাছে গিয়ে বলল, ইশারা, তুমি চাইলেই আমরা আমাদের জীবনটা নতুন ভাবে শুরু করতে পারি, সাজিয়ে নিতে পারি, শুধু তুমি চাইলেই। আমি বাড়ি যাব। প্রকাশ কিছু বলল না ইশারাকে। একবার শক্ত করে জড়িয়ে ধরলো, আর তারপর ইশারাকে নিয়ে ইশারার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সারা রাস্তায় ইশারা চুপ করে নিচের দিকে তাকিয়েছিল, একবারও এদিক ওদিক তাকায়নি। বাড়ির সামনে আসতেই চুপচাপ নেমে গেল আর হেঁটে এগিয়ে গেল বাড়ির দিকে। একবারও পিছে ফিরে তাকালো না। তাকালে হয়তো প্রকাশের কৌতূহলী আর অসহায় চাউনি দেখতে পেত। প্রকাশ ভেবেছিল ইশারা ওর দিকে তাকাবে, কিন্তু না। ইশারা প্রকাশকে ভুল প্রমাণ করে এগিয়ে গেল আর ঢুকে গেল বাড়িতে। বাড়িতে ঢুকতেই ইশারা দেখলো ওর মামি আর নেহা সোফায় বসে টিভি দেখছে। ইশারাকে দেখতে পেয়ে ইশারার মামি আর নেহা ইশারাকে জিজ্ঞেস করলো, কি রে মহারানী, কলেজ করা হলো? তা কি হবে এত পড়াশোনা করে? শেষে তো ওই চাকরানি হয়েই থাকতে হবে। বাহ, বেশ ভালো বললে তো মা। কিন্তু চাকরানি যখন হবে তাহলে তুমি ওকে মহারানী বলো কেন? চাকরানি তো বলতে পারো, এমনিতে তো জিগিরি করে আমাদের। আহা, আমাদের বাড়ির চাকরানি কেন হতে যাবে? যে ঘরে বিয়ে দিচ্ছি সেই ঘরের চাকরানি হবে। ওর নামে এই বাড়ি, ও তো এই বাড়ির মহারানী, তাই না? ও তাই বলো। নাম মহারানীর আর কাম চাকরানির। কিন্তু ওকে বিয়ে করছে কে? ওই তো একটা মাঝবয়সী লোক, অনেক বড় লোক। একবার বিয়ে হয়েছিল, বউ নেই, আর একটা মেয়েও আছে। ইশরা বিয়ে করলে নাকি অনেক টাকা ও দেবে আমাদের। আর ওর ভাইয়ের যে অপারেশনটা হওয়ার কথা, হার্টে ফুটো আছে বলে, ওটার সব খরচও উনি দেবেন। বাঁচবো আপদটা বিদায় হলে। যা বলেছ, এসব বোবা কালা নিয়ে থাকা যায় নাকি? কালা কেন বলছিস? কানে তো সব শোনে। ধুর, দেখো কয়দিন পর সেটাও পারবে না। এসব কথা বলে মামি আর নেহা হাসতে লাগলো, আর ইশারা চুপচাপ নিজের ঘরে চলে গেল। ইশারা ঘরে গিয়ে বসতেই ঈশান দৌড়ে ইশারার কাছে এলো আর কাঁদতে কাঁদতে বলল, দিদিয়া, তুই আমাকে ছেড়ে চলে যাবি মা বাবার মতো? ইশারা কিছু না বলে ঈশানকে জড়িয়ে ধরলো আর কাঁদতে লাগলো। আজ বাবা মা নেই বলে কত অত্যাচারিত হতে হচ্ছে ওদের দুজনকে। ইশারা জানতো ওর মামি একটা বয়স্ক লোকের সাথে ওর বিয়ে ঠিক করেছে, তাই তো প্রকাশকে কোনো জবাব না দিয়েই চলে এলো। ইশারা কয়দিন প্রকাশের সাথে ভালো ব্যবহার করবে বলে ঠিক করেছে,
ভালো ব্যবহার করলে প্রকাশ কোনো সন্দেহ করবে না, আর বিয়েটাও ভালোভাবে মিটে যাবে। ইশারা চায় না প্রকাশের জীবনের সাথে নিজেকে জড়াতে। ওর মতো অক্ষম মেয়েকে বিয়ে করে কোনো ছেলে সুখী হতে পারবে না। বিয়ের পর স্বামী স্ত্রী নিজেদের মধ্যে প্রেমালাপ করে সুখ দুঃখের কথা বলে। স্বামী স্ত্রী কেন, একজন প্রেমিক প্রেমিকার মধ্যেও এমনটা ঘটে। সেখানে ইশারা তো কথাই বলতে পারে না, প্রেমালাপ কি করে করবে, আর সুখ দুঃখের কথাই বা কি বলবে। আর যাই হোক, একটা বোবা মেয়েকে বিয়ে করে সংসার করা যায় না? এমনি কোনো ছেলেই তো চাইবে না। সেখানে প্রকাশ তো বড় লোকের ছেলে, দেখতেও সুন্দর। এমন সময় ইশারার মামি ইশারার ঘরে ঢুকলো, আর কোনো কিছু না বলেই ইশারার আলমারি খুলতে লাগলো। ইশারার আলমারি খুলে গয়নার বাক্স বড় করে সেটা খুলতেই মামি অবাক হয়ে গেল, কারণ তার মধ্যে রয়েছে অনেক ভারী ভারী সোনা। ইশারা উঠে গিয়ে হাত থেকে কেড়ে নিয়ে নিল বাক্সটা আর বলল,